আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে 2 দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ধীরে ধীরে দেশজুড়ে এক বিশাল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সক্ষম হয়েছে। সুপ্রিম কোর্ট দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে রায়দান স্থগিত রাখা 3 মাসের মধ্যেই রায় ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। প্রিন্সেপ ঘাটের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে 2 দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারত সরকার গত বছরের 16 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্যকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেয়া হয়নি চিঠির কোনো উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত 11 মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনুমেরেশনের কাজ চলবে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত করা হবে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রশ্নমালায় 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনুমেরেশনের কাজ চলবে। রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সঙ্গে থাকা দীর্ঘ বাংলাদেশ সীমান্ত এলাকায় অতীতে পর্যাপ্ত কাঁটাতার না থাকা এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার দাবি, সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস শুরু হয়েছে যারা ভারতীয় নাগরিক নন। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে। সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দে আর নট ইন্ডিয়ান এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য। জনগণনা সফল করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আবেদন জানান মুখ্যমন্ত্রী। এ সংক্রান্ত তথ্য ও অভাব অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু করা হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ল্যান্ডলাইন নম্বর 03323359503। এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ জনগণনা দপ্তরের ওয়েবসাইটে। রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সে যোগ দিয়ে ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 1 মার্চ 2027। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া চলাকালীন আটক ব্যক্তিদের রাখার জন্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া পিরোজপুর এলাকায় একটি সরকারি আবাসন প্রকল্পকে সম্ভাব্য হোল্ডিং সেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জয়ন্তপুর এলাকায় উপযুক্ত জমি ও পরিকাঠামো খুঁজে দেখা হচ্ছে। সিনিয়র পুলিশ ও প্রশাসনিক কর্তারা পিরোজপুরের ওই আবাসন প্রকল্প পরিদর্শন করেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে দাবি, বর্তমানে যেসব হোল্ডিং সেন্টার চালু রয়েছে সেখানে আটক ব্যক্তিদের জন্য
প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কংক্রিটের ভবনে থাকার ব্যবস্থা, পর্যাপ্ত পাখা, নিয়মিত খাবার রাখা হয়েছে, শিশুদের দুধ ও বেবি ফুডও দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন পোশাক, স্নানের সাবান এবং শ্যাম্পুও বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ধীরে ধীরে দেশজুড়ে এক বিশাল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সক্ষম হয়েছে। গুজরাটের ভুজে আজ ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফের G7 ও G13 চৌকির উদ্বোধন করে শ্রী শাহ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারতের সীমান্ত আরও সুরক্ষিত, শক্তিশালী এবং অভেদ্য করে তুলতে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন। हमारी सुरक्षा घिरी सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहाँ जमीन बॉर्डर पर फेंस बन सकती है वहाँ पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है। সুপ্রিম কোর্ট দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে রায়দান স্থগিত রাখার 3 মাসের মধ্যেই রায় ঘোষণা করতে হবে। রায়দানের দেরি হলে মামলাকারীদের প্রভূত ক্ষতি হয় একথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত জোর দিয়ে বলেছে, মামলা দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আরও বলেছেন, জামিনের আবেদনের ক্ষেত্রে রায়দান সেদিনই দিতে হবে, স্থগিত রাখলেও পরদিন তা ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। আজ ডিডি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হবে। এই কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য শ্রী প্রধান সকলের সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত, এক্ষেত্রে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে তিনি স্বীকার করে নেন। छात्रों को आश्वस्त करना चाहते हैं कि जो गलती हुई है, हमारी ट्रस्ट को ब्रीच किया गया है। जो रक्षक था वही भक्षक हुआ। जो शिक्षक को हमने जिम्मेवारी दिया था क्वेश्चन बनाने के लिए, उन्होंने ही कॉम्प्रोमाइज हुआ है। उन्हीं के कारण ये अव्यवस्था शुरू हुई है। हमने एक कठोर निर्णय किया कि हमने एक भी सही विद्यार्थी के हक को परीक्षा माफियाओं के हाथ में सौंपना नहीं चाहते थे, उनके षड्यंत्र की शिकार नहीं होना चाहते थे। हम बच्चों की मानसिक स्थिति को सम्मान करते हैं, उनको संभालना चाहते हैं और हमको एक एरर फ्री एग्जामिनेशन देने का पूरा हमारी प्रयास। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভক্তি ও ধ্যানের মাধ্যমে অন্তর্নিহিত বিশ্বজনীন শান্তি লাভের উপর গুরুত্ব আরোপ করেছেন। বেঙ্গালুরুতে আজ আর্ট অফ লিভিং ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল সেন্টারের 45তম বার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ভক্তির তাৎপর্য হল সার্বিকভাবে পরিবার, সমাজ, জাতি ও মানবতার প্রতি নিজেকে উৎসর্গ করা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আজ দুপুরে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনায় প্রবল ঝড় বৃষ্টির এবং ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার লাল সতর্কতা জারি করা হয়। এরপরই শুরু হয় তাণ্ডব। ঝড়ের দাপটে কলকাতা শহরের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে। প্রিন্সেপ ঘাটের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন প্রাণ হারিয়েছেন। সল্টলেকে বিকাশ ভবনের কাছে গাছ উপড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর ইন্দিরা ভবনের সামনে গাছ পড়ে এক বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। ময়দানে মেয়ো রোডের কাছে গাছ উপড়ে পড়ে গার্ডরেল ভেঙে পড়েছে। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। 2টি বিমান রানওয়ে থেকে ফিরে আসে বলে জানা গেছে। প্রবল দমকা হাওয়ায় দক্ষিণ কলকাতায় একটি শপিং মলের কাঁচের কাঠামো ভেঙে পড়ে। টালা পার্ক, হাইল্যান্ড পার্ক, টালিগঞ্জ ময়দানের বিভিন্ন জায়গায় গাছ ও ডালের
গাছের ডাল ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকা হাওয়ায় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের শেড ভেদ করে বৃষ্টির জল ঢুকতে থাকে। এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে হরিশ মুখার্জি রোডে একটি 4 চাকার গাড়ির উপর গাছ পড়ে যায়। সেই সময় গাড়িতে চালক ছিলেন, তিনি অবশ্য অক্ষত রয়েছেন। হাওড়াতেও প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটের কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে 2 দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ধীরে ধীরে দেশ জুড়ে এক বিশাল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সক্ষম হয়েছে। খবর শেষ হলো। পরের খবর সন্ধ্যে 6:35